অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। কি কান্নাকাটি করতেছো কেন বাচ্চাদের মতো? কি হয়েছে? কি কি খারাপ কোনো স্বপ্ন দেখছো তুমি? হ্যাঁ ভাই, আমি একটা স্বপ্ন দেখছি। আমি স্বপ্নে দেখি আমার মা আলুর ভর্তা আর ডাল রান্না করে আমাকে ডাকতেছে আর বলতেছে, আলমগীর আয় খেয়ে যা, আয় খেয়ে যা। আমার মায়ের ডাক শুনে আমার ঘুম ভেঙে গেছে। মাহি, আমি গ্রামে যাব, আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের হাতের আমার পছন্দের আলুর ভর্তা আর ডাল দিয়ে মজা করে ভাত খাবো। এই চুপ করো। ডাল আলু ভর্তা কোনো খাওয়ার জিনিস হইলো? সেটা আবার মজা করে খাবে সে। শুনো, তুমি গ্রামেও যাইতে পারবা না, তোমার মায়ের কাছেও যেতে পারবা না। কি বলতেছো তুমি মাহি? আমি কেন আমার মায়ের কাছে যেতে পারবো না? কেন আমি গ্রামে যেতে পারবো না? আমি এবং আমার বাবা আমাদের কারোই গ্রাম পছন্দ না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, কিন্তু বাবা এখনো আমাদের বিয়েটা মেনে নেয় নাই। তার মধ্যে যদি তুমি এখন তাদের অবাধ্য হয়ে গ্রামে যাও, তাহলে তোমার আমার ডিভোর্স কনফার্ম। এবার বলো, গ্রামে তুমি তোমার মায়ের কাছে যেতে চাও, না আমার সঙ্গে থেকে আমার সঙ্গে সংসার করতে চাও? আমি তোমার সাথে সংসারও করতে চাই, আবার আমার মায়ের কাছেও যেতে চাই। বিবাহিত পুরুষের জীবনে এত সুখ হয় না আলমগীর। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, আর তোমার অপশন একটাই, আমার সাথে তুমি থাকবা, আমার সাথে সংসার করবা। ওই গ্রামে যাওয়া নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ঠিক আছে, তোমার সাথে আমি সংসার করব, কিন্তু দেখো, আমার বাপ দাদার 14 গোষ্ঠী কেউ কোনোদিন ঘর জামাই থাকে নাই। আমার এখানে ঘর জামাই থাকতে খুব লজ্জা লাগে। চলো না আমরা বাসা ভাড়া করে একটা আলাদা বাসায় থাকি। আসছে আলাদা বাসা নিতে। আমি আমার বাবার বাসায় থেকে যে আলাদা ফ্যাসিলিটিগুলো পাই, দামি গাড়িতে চড়ি, দামি জামা কাপড় পরি, ভালো ভালো খাবার খাই, আমি যদি তোমার সঙ্গে আলাদা বাসা নেই, এই সব কিছু আমাকে হারাতে হবে। আর তোমার যে ইনকাম, তুমি আলাদা বাসা নিলে জীবনেও আমাকে আরাম আয়েসে রাখতে পারবা না। অতএব আমার বাবার বাসা ছেড়ে তুমি অন্য কোনো জায়গায় যাওয়ার কথা চিন্তা ভুলেও মাথায় আনবা না। ঘর জামাই আসো, ঘর জামাইয়ের মতো থাকো। আল্লাহ রে, ভালোবাসা তোমাকে বিয়ে করলাম, ভাবছিলাম একটু সুখে শান্তিতে থাকবো। এখন তো তোমাকে বিয়ে করে মনে হইতেছে আমি জেলখানায় বন্দী হয়ে গেছি। নিজের ইচ্ছা মতো, স্বাধীনতা মতো কিছুই করতে পারি না। জেলখানা মনে হলে জেলখানা, কিন্তু আমি যেভাবে চাই, আমার বাবা যেভাবে চাই, এর বাইরে নড়চড় যদি কোনো কিছু হয়, তুমি যদি উল্টাপাল্টা কিছু করো, তাইলে তোমার সঙ্গে আমি সংসার করব না। মাইন্ড ইট। আল্লাহ রে, আগেই ভালো ছিলাম, ভালোবেসে বড়লোকের মেয়েকে বিয়ে করে কোন বিপদে পড়লাম। সব উল্টাপাল্টা হয়ে গেল। আম গাছে জাম, জাম গাছে কলা, কনফিউশনে সব খোলা খোলা, নাই যে ঠিক কিছু, সব এলো মেলো, মেমোরি পায় না খুঁজে কোথায় যে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। উল্টা পাল্টা সব উল্টা। কি তোমাকে তো আমি বলছি ঘরের মধ্যে তুমি লুঙ্গি পরবা না? তুমি লুঙ্গি পরে খেতে আসছো কেন? কারণ আব্বা, লুঙ্গি বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক। লুঙ্গি পরে বসতে আরাম, লুঙ্গি পরে হাঁটতে আরাম, লুঙ্গি পরে শুইতে আরাম, লুঙ্গি পরে খাইতে আরাম, সেজন্য আমি লুঙ্গি পরি। কিন্তু আব্বা, এই যে আপনি সকালেও প্যান্ট পরেন, বিকালেও প্যান্ট পরেন, খাইতে বসলেও প্যান্ট পরেন, ঘুমাইতে গেলেও প্যান্ট পরেন, আপনার বাতাস ঢুকে কিভাবে? চুপ থাকো, আনস্মার্ট আনকালচার্ড গেও ভূত। আমার কোথার থেকে বাতাস ঢুকবে সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমাদের পুরো বাড়িতে এসি লাগানো আছে, আমরা সবসময় ঠান্ডাই থাকি। এই লুঙ্গি পরলে তোমাকে গরিব লাগে, আর আমার আশেপাশে গরিব মানুষ দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়। খবরদার, তুমি লুঙ্গি পরবে না। আর তুমি আমার মতো সুন্দর পোশাক আশাক পরবে, তাতে তোমাকে স্মার্ট লাগবে। কিছু মনে করবেন না আম্মা, আপনি এই বয়সে যেরকম সাজগোজ আর মেকআপ মাইরা থাকেন, আপনাকে দেখতে কিন্তু স্মার্ট লাগে না। আপনাকে দেখতে মনে হয় স্টার জলসার কুটনি শাশুড়ি। কি বললে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে কুটনি বলছো? আমাকে দেখতে কুটনি লাগে? তুমি আমার মেয়ের জামাই, না হলে থাপড়ায় তোমার সব কটা দাঁত ফালাই দিতাম আমি। দেখলি তোর জামাই কত বড় সাহস, সবার সামনে বলে আমাকে নাকি কুটনি শাশুড়ির মতো লাগে। আর তুইও খেয়ে দিয়ে কোনো কাজ পেলি না। ঢাকা শহরে কত সুন্দর সুন্দর স্মার্ট ছেলে থাকতে তুই গ্রাম থেকে একটা ক্যাট ছেলেকে বিয়ে করে ফেললি। মা,
কি করব বলো, ভার্সিটিতে তো খুব ভালো স্টুডেন্ট ছিল। আমি প্রেম করতে চাইছিলাম, কিন্তু যখন প্রেমের প্রস্তাব দিছি সে বলছে না আমি ডিরেক্ট বিয়ে করব, এর জন্য বিয়ে করে ফেলছি। তখন কি আমি জানি সে এরকম খ্যাত? বিয়ে যখন করেছিস তখন এটাকে আধুনিক বানা, স্মার্ট বানা। এই জিনিসকে নিয়ে তো কোথাও গেলে মান সম্মান কিছু থাকবে না। ঠিকই বলছো আম্মু। আই যাও, লুঙ্গি চেঞ্জ করে ট্রাউজার পরে আসো। যাও। আরে না দুলা ভাই, যার মতো আপু, দুলা ভাই যেহেতু লুঙ্গি পরাতে কমফোর্টেবল, সে পড়ুক না। তাকে কিন্তু লুঙ্গিতে ভালোই লাগে। ভাই আপনি বসেন তো, নাস্তা করেন। ধন্যবাদ মারিয়া, একমাত্র তুমি আমারে বুঝো। উল্টা পাল্টা সব উল্টা পাল্টা, উল্টা পাল্টা সব উল্টা পাল্টা। অতিরিক্ত বড়লোক হয়ে কি যে বিপদে পড়লাম, কলাটাও হাত দিয়ে ছিলে খেতে পারি না। সেম হিয়ার, হোয়াট টু ডু? এই তুমি হাত দিয়ে খাচ্ছ কেন? কি নোংরা! ছি! আব্বা, হাত দিয়ে খাওয়ার যে মজা, যে তৃপ্তি, চামচ দিয়ে খাইলে জীবনে পাবেন না সেই মজার তৃপ্তি। বিশ্বাস না হইলে আপনি হাত দিয়ে খেয়ে দেখেন, এমন মজা পাবেন জীবনের চামচ দেখাতে যাবেন না, হাতের আঙুল সহ এটা খায় ফেলবেন। অসম্ভব, আমরা জীবনেও হাত দিয়ে খেতে পারবো না। হাত দিয়ে খেলে আমাদের হাত নোংরা হয়ে যাবে। ছি! আম্মা, হাত দিয়ে খাইলে হাত জীবনে নোংরা হবে না। আল্লাহ হাত বানাইছে কিসের জন্য? খাওয়ার জন্য, কাজ করার জন্যই তো না? যাই হোক, আপনারা খাইলে খান, না খেলে নাই। আমি সারা জীবন হাত দিয়ে খাই আসছি, হাত দিয়ে খামো আমি। তুমি হাত দিয়ে খাবা না, তুমি চামচ দিয়ে খাবা। আমি চামচ দিয়ে খাইতে পারি না, আমি হাত দিয়ে খামো। এই, তুমি যদি হাত দিয়ে খাও তাহলে তুমি এখানে বসে খাইতে পারবা না, তুমি দূরে গিয়ে খাও, যাও। আপু, দুলা ভাই হাত দিয়ে খেতে চাচ্ছে, খাক না। তোর যদি অনেক বেশি সমস্যা হয় তুই দুলা ভাইয়ের দিক তাকাস না, তাইলেই তো হয়। ধ্যাৎ, আমি নাস্তাই করব না। এই বুয়া, বুয়া, চা দিয়ে যা। এ মা, হাত দিয়ে কলা ধরছে। আল্লাহ! ম্যাডাম, এটা কোনো চা হলো? ঠান্ডা চা, কোনো স্বাদ গন্ধ কিছুই নেই, মনে হচ্ছে পানসে একটা শরবতের মতো কিছু। এই, তোকে কি বেতন দেয়া হয় না? ঠিক মতো চাটাও বানাতে পারিস না। আর যদি কখনো এরকম ঠান্ডা চা দিস, এই চাটা তোর মুখে ছুঁড়ে মারবো বলে দিলাম। লাথি মেরে বাসা থেকে বের করে দিব। বেয়াদব কোথাকার, চোখের সামনে থেকে যা। মনে হয় যেন বেতন দেয়া হয় না আর কি। ধ্যাৎ! সকাল সকাল মেজাজটাই খারাপ হয়ে গেল। না, নাস্তা খাবো না। এই আলমগীর, তাড়াতাড়ি নাস্তা খাও, তোমাকে নিয়ে আমি বাইরে যাব, কাজ আছে। শাহানা, তোমাকে যে কালকে চেকটা দিছি সেই চেকটা বের করে রাখো। বের করছি। অসহ্য। দেখছো আলমগীর? কাণ্ডটা দেখছো? ডিউটি ফাঁকি দিয়া ঘুমাইতেছে। এখন যদি এই গেট দিয়া চোর ডাকাত ঢুইকা আমাদের বাড়ির সবকিছু চুরি করে নিয়ে যায়, কি অবস্থাটা হবে? তার একটা উচিত শিক্ষা দিতে হবে। থাপড়ে গালের দাঁত ফালাই দেবো সব। আব্বা, মুরব্বী মানুষ, গায়ে হাত তোলার দরকার নেই, বুঝাই বলেন। এই, তুমি চুপ করো। যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়। এই, এই, উঠ। বাইরে যাস কেন? স্যার, কালকে হারের ডিউটি দিছি তো, শরীরটা ভালো না, এই জন্য চোখটা একটু লাগাইছিল। শরীর ভালো না তাইলে চাকরি ছাইরা দিয়া বাড়িতে গিয়ে ঘুমা। এইখানে বসে ঘুমাস কেন? হ্যাঁ, তুই এখানে বসে ঘুমাবি আর তোরে আমি টাকা দিব, বেতন দিব, এটা তো হইতে পারে না। এই যা, তোর চাকরি করা লাগবো না, তুই বাড়িতে যা। আমার চাকরি থেকে বাদ দিন না স্যার, তাহলে তো না খাই মরুম। স্যার, আমার মাইয়াটা বিবাহ উপযুক্ত হয়েছে, কদিন পরে বিয়ে দিতে হইব। এখন যদি চাকরি না থাকে তাহলে তো বিপদ হয়ে যাব। আমি কথা দিতেছি স্যার, এখন থেকে আমি ঠিকঠাক মতো ডিউটি পালন করুম, আমি আর ঘুমাবো না। আব্বা, দেলোয়ার চাচা যেহেতু এত করে বলতেছে, এবারের মতো তাকে মাফ করে দেন। তার চাকরিটা চলে গেলে বউ বাচ্চা নিয়ে খুব বিপদে পড়ে যাবে। ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু তোর এই মাসের বেতন কাটা।
কি 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 কোন স্যার? চুপ! একটা কথা কবিতা লাথি মেরে বাইর করে দেবো। এই কান ধর, কান ধরে বল, জীবনে আর কোনোদিন ডিউটিতে ফাঁকি দিব না, ডিউটির সময় ঘুমাবো না। ধর কান ধর। আব্বা কি ধরনের কথা বলেন? দেলোয়ার চাচা একজন মুরব্বী মানুষ, উনি কেন কান ধরে বস করবে? আরে কিসের মুরব্বী? দারুণ আবার মুরব্বী হয় নাকি? এই কাঁধে ধর, কাঁধে ধরে বল, ঠিক মতো ডিউটি করবি, নাইলে কিন্তু চাকরি থেকে বাইর করে দেবো। স্যার এই যে কানে ধরলাম, এখন থেকে ঠিকঠাক মতো ডিউটি পালন করব, তারপর আমার চাকরি থেকে বাইর করে দিন না স্যার। কথাটা যেন মনে থাকে। ওরে এই সব কারণে আবার লেট হয়ে গেল। শোনো আলমগীর, এইখানে 1 কোটি টাকার একটা চেক আছে, ব্যাংকে গিয়ে টাকাটা ক্যাশ কইরা তাড়াতাড়ি অফিসে আসবা। ওই যে হারুন এন্টারপ্রাইজের একটা বিল দিতে হবে আর লোকজনের বেতন দিতে হবে। দেরি করো না, আমি গেলাম। আসসালামু আলাইকুম স্যার। আমি এখন কোথায়? তুমি এখন হসপিটালে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি ঠিকঠাক আছো। থ্যাংক ইউ মারিয়া। তোমার আপু কোথায়? আমার বউ কোথায়? আরে মারিয়া, তুমি কাকে বলতেছো? আমি তোমার বউ, এই যে এখানে দাঁড়ায় আছি। কি বলো? তুমি আমার বউ হতে যাবে কেন? তুমি তো আমার শালি মারিয়া। আরে কি বলতেছে তোর দুলা ভাই? আমি নাকি শালি? আমি দেখি তো দুলা ভাই কি বলতেছেন আপনি সব? এই তো আমার বউ চলে আসছে, আমার বউ মাহি। না দুলা ভাই, আমি আপনার বউ না, আমি আপনার শালি। খবরদার, একদম ফাজলামো করবে না। তুমি আমার শালি হবা কেন? তুমি আমার বউ মাহি, আর তোমার পাশে যে দাঁড়িয়ে আছে সে শালি। ওলা আলমগীর এগুলো কি বলতেছে? বউকে বলতেছে শালি, শালিকে বলতেছে বউ। আপু ঘটনা কি? ঘটনা তো আমিও বুঝতেছি না রে মা। জামাই কি হয়েছে তোমার? কি ব্যাপার দেলোয়ার চাচা, আপনি আমাকে জামাই বলছেন কেন? দেলোয়ার চাচা মানে? জামাই তুমি কাকে দেলোয়ার চাচা বলতেছো? আপনাকেই বলতেছি, কারণ আপনি আমার শ্বশুর বাড়ির গেটের দারোয়ান দেলোয়ার চাচা। জামাই তুমি ভুল করতেছো। আমি তোমার দেলোয়ার চাচা না, আমি তোমার শ্বশুর ওয়াসিম বাসা। খবরদার, দারোয়ান হয়ে শ্বশুর সাজার চেষ্টা করবেন না। আপনি আমার শ্বশুর না, আপনি আমার শ্বশুর বাড়ির দারোয়ান দেলোয়ার চাচা। জামাই, তুমি কি আমাদের সঙ্গে মজা করতেছো? আপনাদের সাথে আমি কেন মজা করবো জুলেখা চাচি? তুমি আমাকে জুলেখা চাচি বলছো কেন? কারণ আপনি আমার শ্বশুর বাড়ির কাজের মহিলা জুলেখা চাচি। জামাই, আমি জুলেখা চাচি না, আমি তোমার শাশুড়ি শাহানা। এখন তো মনে হচ্ছে আপনারাই আমার সাথে মজা করতেছেন চাচি। জামাই বাবাজি এখন কেমন আছে? এই তো আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে। কেমন আছেন আপনারা? হোয়াট? তুমি এদেরকে কেন শ্বশুর শাশুড়ি বলতেছো? আরে এটা তো আমাদের জুলেখা বুয়া আর দারোয়ান। ছি ছি মারিয়া, তোমার লজ্জা করে না? বাবা মাকে তুমি দারোয়ান আর কাজের বুয়া বলছো? এরা আমার শ্বশুর শাশুড়ি। সরি বলো তাদেরকে, সরি বলো মারিয়া। হায় আল্লাহ, আমাকে আবারও মারিয়া বলতেছে। ডক্টর, ডক্টর! কি ব্যাপার, আপনারা পেশেন্টের সামনে এভাবে চিৎকার করছেন কেন? আরে আমার জামাই তো সব উল্টাপাল্টা বলতেছে। আমাকে বলতেছে আমি বউ, আমাকে বলতেছে আমি নাকি শালি। আমি শালি আর আমাকে বলতেছে বউ। আমি শ্বশুর, আমাকে বলতেছে বাড়ির দারোয়ান। আমি শাশুড়ি, আমাকে মনে করছে বাড়ির কাজের বুয়া। আর এই যে আমাদের বাসার কাজের বুয়ার দারোয়ান, এদেরকে বলতেছে শ্বশুর শাশুড়ি। ডক্টর সাহেব, কেন সে এগুলো বলতেছে? আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। কি সন্দেহ করছেন আপনি? অ্যাক্সিডেন্ট করে ওনার মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি অর্ধেক চলে গেছে। সেজন্য উনি আপনাদেরকে চিনতে পারলেও পুরোপুরি চিনতে পারছেন না। এই কারণে উনি বউকে ভাবছে শালি আর শালিকে ভাবছে বউ। শ্বশুর শাশুড়িকে মনে করছে দারোয়ান আর কাজের লোক, আর কাজের লোক আর দারোয়ানকে মনে করছে শ্বশুর শাশুড়ি। হায় আল্লাহ, ডাক্তার সাহেব আপনি এগুলো কি বলতেছেন? আলমগীর, আমার 1 কোটি টাকা কই? তুমি যে ব্যাংক থেকে টাকা তুলছো সেই মেসেজ তো আমার কাছে চলে আসছে। টাকা? এটা আবার কি দেলোয়ার চাচা?
এটা খায় না মাথায় দেয়। ডাক্তার সাহেব সেগুলো কি বলতেছে? তাকে আমি সকালবেলা 1 কোটি টাকার চেক দিছি, সেই টাকা সে ক্যাশ করছে। ক্যাশ করে এখন আমার এই টাকা কোথায় গেল? সেটা তো ওনার পুরোপুরি স্মৃতি ফিরে আসা না পর্যন্ত বলা যাচ্ছে না। ওরে আল্লাহ রে, বলে কি? আলমগীর, তুমি তাকাও এদিকে, আমি তোমার শ্বশুর আর সে তোমার শাশুড়ি। আমি তোমার শাশুড়ি, আমি তোমার বউ, আমি তোমার বউ। দুলা ভাই আমি আপনার শালি। এই খবরদার, আপনারা ওনাকে জোর করে কাউকে চেনাতে যাবেন না। এতে ওনার ব্রেনে চাপ পড়তে পারে, হিতে বিপরীত হতে পারে। উনি হয়তো স্মৃতিশক্তি পুরোই হারিয়ে ফেলতে পারেন। আপনারা যদি ওনার পুরোপুরি স্মৃতিশক্তি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে যেহেতু বউ ভাবছে, আপনি বউ হয়ে যান। আর আপনাকে যেহেতু শালি ভাবছে, আপনি শালি হয়ে যান। আর আপনারা যারা শ্বশুর শাশুড়ি, আপনারা আজকে থেকে দারোয়ান আর কাজের বুয়া হয়ে যান। আর কাজের বুয়া আর দারোয়ান আপনারা আজকে থেকে ওনার শ্বশুর শাশুড়ি হয়ে যান। এতে করে ওনার পুরোপুরি স্মৃতিশক্তি চলে আসতে পারে, তা না হলে ওনার স্মৃতিশক্তি পুরোপুরি চলে যাবে। হায় হায়, বলে কি? আমার স্মৃতিশক্তি যদি আজীবনের জন্য চলে যায়, তা আমার 1 কোটি টাকা তো শেষ। আমি কি করবো? আমি বুঝতে পারতেছি না। তুমি কেন দিছিল জামাই? আমাদের কেমন লাগতেছে? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনারা খানদানি বড় লোক। যান, এই বিছানায় আপনারা ঘুমান। আমরা কি করব? আপনারা কি করবেন মানে? আপনি রান্না করে যান, রান্না করে ঘুমাবেন। আর সকাল 7টার আগে সবার জন্য নাস্তা রেডি করবেন। আর আপনি গেটে ডিউটি করবেন। বাইরের লোক যদি একটা ঢুকে একদম পিঠের চামড়া তুলে দেব। যাও আউট। আব্বা আম্মা আসতে হলে আপনারা থাকেন। আসসালামু আলাইকুম, গুড নাইট। গুড নাইট। এই তাহলে আমরা দুজন কি এই বিছানে ঘুমু? হাই, মাথা তুলে আসা মারুম। তুই কি আমার জামাই? তুই একটা দারোয়ান, যা রেস্টরুমে গিয়া ঘুমা। আচ্ছা ঠিক আছে। না মানে এই রুমে থাকলে ভালো লাগতো আর কি। এই রুমে থাকলে ভালো লাগতো আর কি। ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো, আমি বন ফুল। ম্যাডামের বিছানা মা। আর আপু টেনশন করো না তো, দেখবা খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে গেছে। এই মারিয়া, অনেক রাত হয়েছে, তোমার রুমে ঘুমাইতে যাও। আমি আর তোমার আপু এখন ঘুমাবো। এই তুমি কই যেতেছো? আপনি না আমাকে ঘুমাইতে যেতে বললেন। আরে বোকা, আমি তোমাকে যেতে বলি নাই তো, আমি তো মারিয়াকে যেতে বলছি। এই মারিয়া, বসে আছো কেন? যাও। আরে মারিয়াকে যেতে বলছো? ওই তো মারিয়া। একদম ফাজলামো করবে না। ও মারিয়া হতে যাবে কেন? মারিয়া তো তুমি, আর ও হচ্ছে মাহি। তুমি যাও, যাও বেরো। আপু বুঝো নাই, স্মৃতিশক্তি চলে গেছে না, এই জন্য তোমাকে মনে করতেছে মারিয়া আর আমাকে মনে করতেছে মাহি। এই কি হলো? তোমাকে যাইতে বললাম না এখান থেকে? রুমে গিয়ে কি করব? আমার না একা একা ঘুম আসবে না। চলেন না সবাই মিলে গল্প করি। অসম্ভব। আমরা স্বামী স্ত্রী এখানে ঘুমাবো, দুজন দুজনের সাথে গল্প করব, আদর করব, প্রেম ভালোবাসা করব। তুমি এখানে থাকলে তো আমাদের ডিস্টার্ব হবে। কি বলতেছো তুমি? তুমি ওকে আদর করবা? ও মা, আমার বউকে আমি আদর করবো না? আর ভালো কথা, তুমি আমাকে তুমি তুমি করে বলতেছো কেন? তুমি না আগে আমাকে আপনি করে বলতা, দুলাভাই বলে ডাকতা। খবরদার মারিয়া, আমি কিন্তু বেয়াদবি একদম পছন্দ করি না। এখন থেকে আমাকে আপনি করে বলবা, দুলাভাই বলে ডাকবা। আল্লাহ রে, বলে কি? নিজের হাজবেন্ড আমারে দুলাভাই বলতে বলতেছে, আপনি করে বলতে বলতেছে। কি বলে? আপু দুলাভাই যা বলতেছে তা চুপচাপ করো, নইলে কিন্তু স্মৃতিশক্তি আর জীবনও ফেরত আসবে না। এই কানে কানে কি বলতেছো? মারিয়া যাও এখান থেকে, যাও। দুলাভাই দেখেন, শালি কিন্তু আধি ঘরোয়ালি। সব সময় তো আপার সাথে ঘুমানি। চলেন না আজকে আমরা 3 জন মিলে গল্প করে রাতটা কাটিয়ে দিই। বউ রেখা শালির সাথে গল্প করতে আমার ভালো লাগে না। যাও এখান থেকে, যাও। আমি আমার বউর সাথে গল্প করবো। আচ্ছা, গল্প করতে না চাইলে চলেন আমরা লুডো খেলি। লুডো খেলতে খেলতে সারাটা রাত কাটিয়ে দিই। লুডো খেলতে চাইলে দিনের বেলা এসো। এখন রাতের বেলা বউর সাথে প্রেম ভালোবাসা রেখে আমি লুডো খেলতে পারবো না। আচ্ছা দুলাভাই, আপনি তাহলে একা ঘুমান, আমি আর আপা আজকে দুজন একসাথে ঘুমাই। আপা চল। এই খবরদার, আমার বউকে নিয়ে কোথাও যাবো না। আমি আমার বউকে ছাড়া একা ঘুমাইতে পারি না, আর আমার বউ আমাকে ছাড়া ঘুমাইতে পারে না। তাই না বউ? একদম তাই। কি রে, কত বড় শাস্তি! তার কথায় তাল মেলাতেছিস, একটা থাপড়া গালে দাঁত ফালাই। এই খবরদার,
আমার বউকে ধমক দিয়ে কথা বলবো না। আর কত বড় সাহস তোমার, ছোট বোন হয়ে বড় বোনকে ধমক দিয়ে কথা বলো? যাও এখান থেকে। যাবো না। যাবি না মানে? আল্লাহ, এটা আমার সাথে কি হইলো? আমার জামাই বলে আমার ছোট বোনের সাথে থাকবে? না 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 না, আমি বাচ্চা থাকতে এটা হইতে দিব না। যেভাবে হোক আমাকে এই ঘরে ঢুকতে হবে। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। মাহি, শাড়ি না আমার খুব পছন্দ। আমি চাই এখন থেকে সবসময় তুমি শাড়ি পরো। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে আলমগীর। আমি কালকে থেকে শাড়ি পরবো। ও মাহি, আই লাভ ইউ। সেম টু ইউ। বলো, তুমি শুধু আমার? হ্যাঁ আলমগীর, আমি শুধুই তোমার। তাহলে তো দূরে কেন, কাছে আসো। কিভাবে কাছে আসবো? মাঝখানে মারি আছে না। কাবাব মে হাড্ডি। আর ছোট মানুষ ঘুমাইতেছে, বুঝবো না কিছু। আসো থাক। আসো। না, আমি ঘুমাই নাই, আমি জায়গা আছি। আপা, দুলা ভাই, আমি সব শুনতেছি, সব দেখতেছি। দূরে দূরে থাকেন। উল্টা পাল্টা সব উল্টা পাল্টা, উল্টা পাল্টা সব উল্টা পাল্টা। বুয়া, নাস্তা দাও। কি নাস্তা দিব? আমার মাথাটা ভাজি করে এনে দিব? মা, তুমি? তোমার এই অবস্থা কেন? তুমি বুয়ার শাড়ি পরছো কেন? কেন আবার? তোর স্বামী আলমগীরের জন্য। সে তো এখন আমাকে বুয়া ভাবে, আর বুয়াকে তার শাশুড়ি ভাবে। এই জন্য আমাকে পরিয়েছে বুয়া শাড়ি, আর বুয়াকে পরিয়েছে আমার শাড়ি। এসব কি হচ্ছে বাসায়? সব কিছু উল্টাপাল্টা। নাস্তা হয় নাই? এই বুয়া, কি ব্যাপার? এখানে দাঁড়িয়ে আছো কেন? নাস্তা নিয়ে আসো, বানায় যাও। আই, কি বললি তুই? কাকি বুয়া বললি? থাপড়ে তোর দাঁত ফালাই দিবে একদম। কি কইলি? তুই আমারে থাপ্পড় মারবি? তোরে কিন্তু আমি মাথার তুলে আসার মারবো। এই, তুই মোটা বলে আমাকে মাথায় তুলে আছাড় দিবি, তাই বলে আমি কি তোকে ছেড়ে দিব? হ্যাঁ, মাইনকা চিপায় পরে বুয়া হয়েছি বলে আমি নাস্তা বানাতে পারবো না? আমি জীবনেও নাস্তা বানাই নাই, নাস্তা বানাতে আমি পারবো না। কি বললেন? আপনি নাস্তা বানাতে পারবেন না? আম্মা, সে যদি নাস্তা বানাতে না পারে তাহলে রেখে লাভ কি? ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন এরকম বুয়া। একদম ঠিক কথা বলছো ভাই। এই, তুই যেহেতু নাস্তা বানাতে পারবি না, তাহলে তুই এই বাসা রেখে কি লাভ? বাইরে আমার বাসা থেকে। দুলা ভাইয়ের কিন্তু স্মৃতিশক্তি নাই। সে তোমাকে বুয়া ভেবে বের করে দিলে তোমার কিন্তু রাস্তায় রাস্তায় থাকতে হবে। এই মাহি, তুমি আবার কানে কানে কি বলো? না জামাই বাবুজি, ওই কানে কানে বলছিলাম আর কি, নাস্তা কিভাবে বানানো যায়, কত প্রকার বানানো যায়। তা বলেন, কি কি নাস্তা খাবেন আপনারা? বলেন। এইভাবে কইলে তো হইব না, বলতে হবে ম্যাডাম আপনারা কি নাস্তা খাবেন। আর আমারে বলবি স্যার আপনি কি নাস্তা খাবেন, তারপর আমি বলতেছি। জি ম্যাডাম, স্যার বলেন কি কি নাস্তা খাবেন আপনারা? আমি পরোটা, সবজি, বিরিয়ানি, মাংস, ডিম, রুটি সব নিয়ে আয় যা। আর আমার জন্য রুটি, গরুর মাংস, ডিম, সবজি, তারপর ওই যে মুরগির বিরিয়ানি, পোলাও, তেহারি আর রসমালাই জানিয়ে। হাই, তোরা কি নাস্তা খাবি নাকি বাপের 40-এ খাইতে আইছস? নাস্তার মধ্যে কেউ এত আইটেম খায়? এই, একদম মাথার তুলে কিন্তু আসার মারমু। ও না, মানে যাইতেছি আর কি, সব আইটেম আনতেছি। বাবাজি, আপনি কি কি খাবেন? ওনারা দুজনে যা যা অর্ডার করছে সব আমি একাই খাবো। ও আচ্ছা, ঠিক আছে, সব আনতেছি। আল্লাহ আমাকে ধৈর্য দান করো আল্লাহ, চাইতেছি আমি। এই যে, আর কিছু লাগবে? এই, এগুলা কি পরোটা বানায় আনছস? পরোটা তো পুরা কেন, ঠান্ডা কেন? তুই কি পরোটার মধ্যে তেল লবণ কিছুই দাস নাই? আর যদি কোনোদিন এরকম পুরা পরোটা তুই আমার সামনে দেখ, আমি কিন্তু তোরে মাথার তুলে গরম তেলের মধ্যে ফালায় দিই। কি বললি বান্দি? এই, খবরদার, মাথার তুলে কিন্তু আসার মারব। ও না, ঠিকই আছে,
আমাকে আরো বেশি গালিগালাজ করেন, তাহলে আমি ঠিকভাবে কাজ করতে পারবো। তা না হলে আমার শিক্ষা হবে না, আমার অনেক গালি খাওয়া উচিত। গালি দেন, বকা দেন। যা ভালো করে আরো পরোটা বানাই নিয়ে আয়। এই শোন, আমার জন্য আরো 10টা রুটি নিয়ে আয়। জীবনে রাক্ষস দেখার অনেক শখ ছিল, সেই ইচ্ছেটা পূরণ হলো। আই কি কইলি? তোরে কিন্তু মাথার তুলে আসার মার। না ঠিক আছে, সব কিছু ভালো করে বানায় আনতেছি। রুটি 10টা না 40টা বানায় আনতেছি। আল্লাহ তুমি আমারে ধৈর্য দাও আল্লাহ। ও আল্লাহ গো। আম গাছে জাম, জাম গাছে কলা, কনফিউশনে সব খোলা খোলা, নাই যে ঠিক কিছু সব এলো মেলো, মেমোরি পায় না খুঁজে কোথায় যে গেল। দেখছেন আব্বা, দারোয়ানের অবস্থা দেখছেন? ডিউটি ফাঁকি দিয়ে সে নাক ডেকে ঘুমাইতেছে। এখন যদি একটা চোর ডাকাত বাড়ির মধ্যে ঢুকে যায় কি হবে বুঝতেছেন? কি হবে? আমার বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো এরকম একটা দারোয়ান ডাকার পরও যদি আপনার ক্ষতি হয়ে যায় তাহলে দারোয়ান রেখে লাভটা কি? ঠিকই বলছো তো জামাই। আরে বেতন নেওয়ার সময় তো সে 1 টাকাও কম নেবে না, অথচ ডিউটি পালন করার সময় সে ঠিক মতো ডিউটি পালন করবে না। দোস্ত আপনার, আপনি বেশি লাই দিচ্ছেন, মাথায় তুলছেন, এই জন্য ডিউটি ফাঁকি দিয়ে ঘুমাইতেছেন। 2-4টা চর থাপ্পড় দিয়ে দিতেন, একদম সাইজ হয়ে যেত। হ্যাঁ ঠিকই বলছো। ঠিকই বলছো ঠিকই বলছো, দাঁড়ায় আছেন কেন? অ্যাকশনে যান, মারেন না 2টা থাপ্পড়। ইয়ে জামাই কি বলতেছো? মুরব্বী মানুষ তো, থাপ্পড় মারা ঠিক হবে? তোর আব্বা কি বলো, দারোয়ান আবার মুরব্বি হয় কিভাবে? মারেন একটা মুক্কা। ঠিকই বলছো, করো। এই এই ডিউটি করার সময় বলতেছো কে? এই যাও বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দাস? দেখো পাগলের বাচ্চা কি কয়, দারোয়ান সে না, দারোয়ান তুই। ভালো করে পোশাক আশাক দেখ। ও আসলেই তো, আমি তো দারোয়ান, ঘুমের তালে সব ভুলে গেছি। জাস্ট একটা কথা জিজ্ঞেস করি, তুই আমার গায়ে হাত দিছিস কেন? আপনার এত বড় সাহস, সামান্য দারোয়ান হয়ে মালিককে তুই তুকারি করেন? আপনি তাকে স্যার বলবেন, আপনি করে বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন, স্যালুট দিয়ে কথা বলবেন। আচ্ছা আচ্ছা বলতেছি স্যার, আপনি আমার মারলেন কেন? ডিউটি ফলে না টাকা ঘুমাইতেছিলি, তোর মারবো না তো কি করবো? আদর করবো? রাত্রিবেলা মশার কামড়ে ঘুমাইতে পারি নাই স্যার, এই জন্য একটু চোখটা লাগিয়ে এসেছিল। চোখ লাগে আসলে চোখ এইরকম টাইনা খুলে তাকে থাকবি, বুঝছো? অশিক্ষিত মূর্খ গরিব ছোট লোক আনকালচার। শোন, আর কখনো যদি ডিউটি করতে এসে ঘুমাই যাস তাহলে লাথি মেরে চাকরি থেকে বাইর করে দেবো। স্যার মানে আপনি আমার লাথি দিবেন? শুধু লাথি না, সাথে ওস্টা ফ্রি। এখন বলেন, ঠিক মতো কাজ করবেন নাকি লাথি মেরে বাইর করে দিবে? না না, আমি এখন থেকে ঠিক মতো কাজ করবো, ডিউটির মধ্যে আর ঘুমাবো না স্যার, কথা দিলাম স্যার। ঠিক আছে ঠিক আছে। ওহ জামাই, এই গরিবদের সাথে কথা বলতে বলতে মুডটা আমার অফ হয়ে গেছে। আমি মনে হয় আজকে আর বাইরে যেতে পারবো না। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি মাহিকে নিয়ে বাইরে যাও, আমি একটু রেস্টে গেলাম। ওকে ঠিক আছে। এই আপনি তো গরিব কেন বলেন তো? সিপাই পয়টা। হায় রে কপাল, মালিক হইয়া দারোয়ানরে সার কইতে হয়, খালি টাকার জন্য সহ্য করে দিতেছি। আল্লাহ আল্লাহ, তুমি আমার জামাইয়ের স্মৃতি শক্তিটা ফিরাই দাও আল্লাহ। আমি তো আর এই দারোয়ান হয়ে থাকতে পারতেছি না, আমার টাকাটাও তো দরকার। এসবের মানে কি মারিয়া? আমরা স্বামী স্ত্রী এই রুমের মধ্যে থাকি, আমাদের একটা প্রাইভেসি আছে। যখন তখন তুমি আমাদের রুমে এসে বসে থাকো, ব্যাপারটা কি? মাহি, হ্যাঁ মাহি। আরে কি হইছে? এই তোমার বোনের সমস্যাটা কি বলো তো? সারাক্ষণ তার রুম রেখে আমাদের রুমে এসে বসে থাকে। আমার তো মনে হয় তার মধ্যে একটা ঝামেলা আছে। না না, তাকে তো এইভাবে রাখা যাবে না, খুব তাড়াতাড়ি তাকে একটা বিয়ে করা দিতে হবে। আমার বিয়ে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যে নিজের বিয়ে করা বউকে ভুলে গেছেন সেটা মনে করার চেষ্টা করেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বউকে আমি কেন ভুলে যাব? এই যে আমার বউ মাহি, তাকে আমি কত ভালোবাসি। জান, চলো আজকে আমরা বাইরে থেকে ঘুরে আসি। চলো। বাইরে মানে কি বলতেছেন দুলা ভাই? ওকে নিয়ে আপনি বাইরে কেন যাবেন? দুজনে একান্তে কিছু সময় কাটানোর জন্য। তাছাড়া স্বামী স্ত্রী দুজনে ঘুরতে গেলে তাদের মধ্যে মিল মহব্বত বাড়ে। এই চলো না দুজনে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। চুপ, কিসের ঠিক আছে? দুলা ভাই, বাইরে যে গরম, এখন বাইরে গরমের মধ্যে গেলে একদম সিদ্ধ হয়ে যাবেন। বাইরে যাওয়ার কোনো দরকার নাই। সিদ্ধ হওয়ার প্রশ্নই আসে না, কারণ আমরা ঘুরতে যাব আমাদের শ্বশুরের এসি গাড়িতে করে। গাড়ি তো নষ্ট, আব্বুর গাড়ি সার্ভিসিং এ দিছে, গাড়ি তো নাই। গাড়ি নষ্ট?
কোনো সমস্যা নেই, গাড়ি নষ্ট, আমরা রিক্সাতে করে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো। ওয়াও, রিকশায় ঘুরতে না আমার খুব মজা লাগে। চল আমরা রিকশায় ঘুরবো। 1 মিনিট, রিক্সায় যেহেতু যাবেন আমিও আপনাদের সাথে যাব। আশ্চর্য, তুমি আমাদের সাথে যাবে কেন? কারণ রিক্সায় না আমারও খুব ঘুরতে যেতে ইচ্ছে করতেছে। কতদিন রিক্সায় উঠি না, বড় লোকের মেয়ে তো, রিক্সায় ওঠা হয় না। তোমার রিক্সায় ঘুরতে ইচ্ছে করলে বিয়ে করে স্বামী নিয়ে ঘুরতে যাও, আমাদের সাথে তোমাকে রিক্সায় নিব না। কি আর করবো দুলা ভাই, বিয়ে তো হয় নাই, স্বামী যেহেতু নাই, আমি আপনাদের সাথেই ঘুরবো। এমন করেন কেন? আচ্ছা রিক্সা ভাড়া টাড়া যা কিছু দেওয়া লাগে আমি দিয়ে দিব, চলো। সরি, কাবাবের মধ্যে হাড্ডি আমার একদম পছন্দ না। তুমি একটা হাড্ডি, তাই তোমাকে নিব না। চলো। আমাকে না নিলে আমি কাউকে যাইতে দিব না। আমরা বাইরে যাবো, ঘুরবো ফিরবো, প্রেম করব, তোমাকে নিব না। যা হাড্ডি, সর। উল্টা পাল্টা সব উল্টা পাল্টা। আমি হাড্ডি না, আমি দেখাইতেছি কে হাড্ডি আর কে কাবাব। করো। তা হয়নি। একটু ধরো তো। শোনো না, আমি একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা। বান্ধবী কল করছে। হ্যাঁ জান। এই মারিয়া, তুমি এখানে কেন? দুলা ভাই আপনার সাথে খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল, এর জন্য আসছি। ওহো মারিয়া, আমি আমার বউ নিয়ে ঘুরতে আসছি, এখন কি ইম্পর্টেন্ট কথা বলবা? আমি বাসায় যাই তখন বইলো। দুলা ভাই কথাটা খুবই জরুরি, মনে করেন আমার জীবন মরণের প্রশ্ন, এর জন্য এখানেই বলতে চলে আসছি। আচ্ছা বলো কি তোমার জরুরি কথা, বইলে এখান থেকে বিদায় হোক। দুলা ভাই প্লিজ, আপনি আপার সঙ্গে মিশবেন না, আপার সঙ্গে দেখা করবেন না, আপার সঙ্গে কোনো কথা বলবেন না, আপার কাছাকাছি আসবেন না, আপাকে নিয়ে ঘুরতে যাবেন না। কেন? কারণ আমার খারাপ লাগে, আমার জেলাস লাগে, হিংসায় জ্বলে পুরো আমি ছাড়খাড় হয়ে যাই। প্লিজ দুলা ভাই আপনি কথা দেন, আপার কাছ থেকে এখন থেকে আপনি দূরে দূরে থাকবেন। অসম্ভব, আমার বউর কাছ থেকে আমি দূরে দূরে থাকবো না, পারলে আরো কাছাকাছি থাকবো, সারাদিন চিপকায় থাকবো। আরেকটা জিনিস তো আমি বুঝলাম না, আমি আমার বউর কাছাকাছি থাকলে তোমার হিংসা লাগবে কেন, তোমার খারাপ লাগবে কেন? আমার কেন খারাপ লাগে আপনি বুঝেন না? না আমি বুঝি না। কারণ আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ দুলা ভাই। কথা দিচ্ছি আপার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসবো, বেশি টেক কেয়ার করব, বেশি আদর করব। আপনি আপাকে ভুলে যান, আপনি আমাকে ভালোবাসা শুরু করেন। বেয়াদব, ছি 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 ছি, আমি তোমার দুলা ভাই, তুমি আমাকে প্রেমের প্রস্তাব দাও, তোমার লজ্জা করে না? মারিয়া, তোমাকে তো আমি ভালো মেয়ে মনে করতাম, তুমি তো ভালো না, তুমি তো আসলে খুব খারাপ একটা মেয়ে। আর কোনোদিন আমার সামনে আসবে না, আমার সাথে কথা বলবে না। আই হেট ইউ। আরে কি হইছে, তুমি চিল্লাইতেছো কেন ওর সাথে? তোমার বোনের মাথা খারাপ হয়ে গেছে, সে আমাকে প্রেমের প্রস্তাব দেয় না। আর দেরি করা যাবে না, আব্বা আম্মার সাথে কথা বলে ওর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে, নইলে যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে দিবে। তুমি একদম ঠিক কথা বলছো, আমার মনে হয় ও বিয়ে করার জন্য এগুলা শুরু করছে। আই তুই চুপ থাক, কোনো কথা বলবি না তুই, অসভ্য। এই তোমার কত বড় সাহস, তোমার বড় বোনকে তুই তুকারি করো, বেয়াদবি করো। কানে ধরো, কানে ধরো, এখানে কানে ধরে দাঁড়িয়ে থাকো। চলো আমরা অন্য পার্কে যাই। আর কেনা, চলো আমরা মুভি দেখে আসি। ও এটা খুব ভালো, চলো মুভি দেখতে যাই, রোমান্টিক একটা মুভি দেখবো। হ্যাঁ মুভি দেখতে যাবি না? আজকে বাসায় তোর খবর আছে। তুই আমার কান্দে মাথা রেখে কান্দতাছস, আমি কার কান্দে মাথা রেখে কানমু? হ্যাঁ কি আপু আমাকে ডাকছো? তুই আমাকে থাপ্পড় মারলি কেন? তোকে মারবো নাকি আদর করব? তুই আমার ছোট বোন হয়ে আমার জামাইয়ের সাথে ঢলাঢলি করতেছিস, তার সাথে এত তোর খাতির কেন? হ্যাঁ তার সঙ্গে পার্কে যাস, আবার মুভি দেখতে যাস কেন তুই? আমি তোর স্বামীরে নিয়ে যাই না, তোর স্বামী আমাকে নিয়ে যায়। আর তোর হাজবেন্ডের স্মৃতি শক্তি চলে গেছে, সে আমার নিজের বউ মনে করে, আমি কি করব? দেখছো কি বলে? আমার হাজবেন্ডের না স্মৃতিশক্তি গেছে, তোর তো স্মৃতিশক্তি হারায় যায় নাই। তুই জানো সে আমার হাজবেন্ড,
তারপরও তুই আমার ছোট বোন হয়ে আমার জামার সাথে এত মাখামাখি করস কেন? হায় রে, যার জন্য করি চুরি সেই বলে চোর। তোর হাজবেন্ডের স্মৃতিশক্তি ফেরত আনার জন্য আমি কত চেষ্টা করতেছি, শালি হয়ে বউর অভিনয় করতেছি। এই নিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে দিনরাত ঝগড়া, ব্রেকআপ হওয়ার পর্যায়ে। কই তোর আমাকে থ্যাংক ইউ দেওয়ার কথা, উল্টা তুই আমাকে মারলি, আমাকে উল্টাপাল্টা কথা বলছিস। তুই তো একটা বেইমান আপু। বেইমান আমি না, বেইমান তুই। তুই আমার জামাইয়ের সঙ্গে যেইভাবে মেলামেশা শুরু করছস, যে কোনো সময় তুই একটা বেইমানি করবি। শোন, তোর এত হেল্প করা লাগবে না। আমার জামাই স্মৃতিশক্তি যেমনে খুশি এমনি আমরা ফিরে আনবো। যতক্ষণ পর্যন্ত তার স্মৃতিশক্তি ফিরে না আসতেছে তুই যা, বাইরে কোথাও গিয়ে থাকগা যা। কেন আমি বাইরে গিয়ে থাকবো কেন? কারণ আমার জামাই তোরে বউ মনে করে। তুই বাসায় থাকলে একটা অঘটন ঘটতে পারে, এর জন্য তুই বাইরে থাকবি। তোর জামাই আমাকে বউ মনে করতেছে, আমি তো তোর জামাইকে জামাই মনে করতেছি না। পারলে তোর জামাইরে আটকায় রাখ, আমি আমার বাসা ছাড়া কোনো জায়গায় যেয়ে থাকবো না। মা দেখছো তোমার ছোট মেয়ে আমার সঙ্গে কি ষড়যন্ত্র শুরু করছে? এখন আমি কি করব বলো তো? শুধু তোর না, এখন আমাদের সবার একটাই কাজ করা উচিত। সেটা হচ্ছে অতি দ্রুত আলমগীরের স্মৃতিশক্তি ফিরে আনার চেষ্টা। তা না হইলে এই কাজ করতে করতে আমি কাজের বুয়াই হয়ে যাব। যা, আমি তো দারোয়ানগিরি করতে করতে দারোয়ান হয়ে যেতেছি। আর আমার বোন আমার সতীন হয়ে যাবে। কিন্তু মা, কিভাবে আলমগীরের স্মৃতিশক্তি ফিরে আনবো? আমি একটা আইডিয়া পাইছি। কি আইডিয়া? ওই যে সিনেমাতে দেখায় না, যে নায়ক নায়িকার স্মৃতিশক্তি হারিয়ে গেলে ওই কোনো একটা কিছুর মধ্যে ধাক্কা লাগলে স্মৃতিশক্তি ফিরে আসে, অথবা ধর যে কোনো গুন্ডারা যদি নায়কের মাথায় বাড়ি দেয় তখন নায়কের স্মৃতিশক্তি ফিরে আসে। ওই রকম আমরা যদি আলমগীরের মাথায় ডাম করে একটা বাড়ি দেই তাহলে মনে হয় জামাইয়ের স্মৃতিশক্তি ফিরে আসবে। দারুণ আইডিয়া দিছো তো। তাই আজকে রাত্রেই আলমগীরের রুমে ঢুইকা ওর মাথায় বাড়ি দিয়া ওর স্মৃতিশক্তি ফিরাই দিয়া। বাবা, এই নাও লাঠি, বিসমিল্লাহ পয়রা তাও আলমগীরের মাথায় বাড়ি। বরং ইয়েস, এইবার জামাই বাবাজির স্মৃতিশক্তি ফিরে আসবে। আমাকে আর কাজের বুয়ার ভূমিকায় কাজ করতে হবে না। আর আমাকে আর দারোয়ানগিরি করতে হবে না। আমার এই 1 কোটি টাকা আমি আবার ফেরত পেয়ে যাবো। আর আমি আমার হারানো স্বামীকে ফেরত পেয়ে যাবো। কি ব্যাপার, আপনারা আমার রুমে এসে নাচতেছেন কেন? জামাই, তুমি এখানে? কার মাথায় বাড়ি দিলাম? এইখানে কে শোয়া? বিছানার মধ্যে তো কেউ শোয়া না, বিছানার মধ্যে কোল বালিশ রাখা। আমি তো মাইকে নিয়ে ছাদে গেছিলাম গল্প। এই ভালো কথা, আপনারা আমার মাথায় বাড়ি দিতে আসছেন কেন? ও বুঝতে পারছি, আমারে খুন করে আমার শ্বশুর শাশুড়ির সম্পত্তি দখল করার ধান্দা, তাই না? আর মারিয়া, আমি তোমার প্রেমের প্রস্তাবে সাড়া দেই নাই বলে তুমি এই কাজের বুয়ার দারোয়ানের সাথে যুক্তি করে আমার খুন করতে আসছো। আমি এখন আমার শ্বশুর শাশুড়িকে ডাক দিয়ে তোদেরকে উচিত শিক্ষা দিব। আব্বা, আম্মা, কোথায় আপনারা? এদিকে আসেন। আব্বা, এই দেখেন, এই দারোয়ানের বাচ্চা আর এই কাজের বুয়া আমারে খুন করে আপনাদের সব সম্পত্তি দখল করতে চাইছে, আর তাদের সাপোর্ট দিচ্ছে আপনাদের এই নারী ছেঁড়া ধন। কি নাম তোমার? মারিয়া। মারিয়া, কি আমার সম্পত্তি দখল করার জন্য আমার জামাইরে মারতে চাস? তোর এত বড় সাহস! আজকে তোর মাইরা ফটটা বানাই ফেলাবো। ঠিক বলছো তুমি। তুমি ওই বুড়াটাকে মারো, আমি ওই চাকারে নিই আর আমার মেয়েটাকে দেখতেছি। কি জামাই বাবাজি, আমাকে ডাকছো কি জন্য? কিছু বলবা? আম্মা, আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত নিছো? আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আবার বিয়ে করব। জামাই, আবার এত সুন্দর একটা মেয়ে তোমার বউ থাকতে তুমি আরেকটা বিয়ে করবা? কেন করবা? ওরে আম্মা, আমি আরেকটা বিয়ে করব ঠিকই, কিন্তু আমি তো অন্য কোনো মেয়েকে বিয়ে করব না, আমি মাহিকে আবার বিয়ে করব। এই, আমাদের তো একবার বিয়ে হয়েছে, আবার করার দরকার কি? মাহি, আমার অনেক দিনের স্বপ্ন ছিল
আমি যখন বিয়ে করব অনেক ধুমধাম করে অনেক মানুষের দাওয়াত দিয়ে বড় করে অনুষ্ঠান করে বিয়ে করব। কিন্তু তোমার সাথে তো পালাই বিয়ে করছি, কোনো আনন্দ ফুর্তি অনুষ্ঠান কিছুই করতে পারি নাই। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি তোমাকে আবার বিয়ে করব, ধুমধাম করে অনুষ্ঠান করে ঢাকা শহরের মানুষকে দাওয়াত দিয়ে তারপরে বিয়ে করব। কিন্তু আমি বলতেছি এই আর কোনো কথা নাই। জামাই বাবাজি, তুমি কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছ। জানো, কতদিন বিয়া বাড়িতে নাচ গান করি না, তোমার আর মাহির বিয়েতে আমি কিন্তু নাচ। আমিও অনেকদিন বিয়া খাই না, এবার তোমাদের বিয়াতে পোলাও কোরমা রোস্ট পেট ভরে খাবো। ঠিক আছে আম্মা, তাহলে বিয়ের আয়োজন করেন, আমি মাহিকে আবার বিয়ে করব। অসম্ভব, আমি বেঁচে থাকতে আপনি আবার বিয়ে করতে পারবেন না দুলা ভাই। কেন? আমার বউকে আমি বিয়ে করতে পারবো না কেন? কারণ আপনি আবার বিয়ে করেন সেটা আমি চাই না। আপনার যদি আবার বিয়ে করতে হয় তাহলে আমাকে করবেন, আমার বোনকে না। অসভ্য ইতর ফাজিল বেয়াদব, ওই দিন যে তোমাকে পার্কের মধ্যে থাপড়াইছি ভুলে গেছো? তুমি আমার শালি, তোমাকে আমি কেন বিয়ে করব? তোমাকে তো বলছি একটু অপেক্ষা করো, আমাদের বিয়ের পরে তোমাকে বিয়ে দিয়ে দিব। একদম বিয়ের জন্য অস্থির হয়ে গেছো। মারিয়া, তুই বিয়ের জন্য তো পাগল হইছিস কেন কত? তোর বড় বোনের দুলাভাই বিয়ে করে নিক, তারপরে তোর বিয়ে দিয়ে দিব। মা এই কিসের মা? আপনি আমাকে মামা করতেছেন কেন? একদম উল্টাপাল্টা কথা বলবেন না কিন্তু। কত বড় বেয়াদব, মার মুখে মুখে কথা বলে আবার মাকে ধমক দেয়। যাও এখান থেকে, যাও। না, আমি যাব না। আমি শেষবারের মতো বলতেছি, আপনি যদি আমার বোনকে বিয়ে করেন তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে মরে যাব। আমি তোমাকে দড়ি কিনে দিব, তারপর এখান থেকে যাও, যাও এখান থেকে। ভাই, তুই চুপ করে দাঁড়াছিস কেন? তুই করে বিয়ে করবি? অবশ্যই আমাকেও বিয়ে করবে। আমার বউ আমাকে বিয়ে করবে না তো কাকে বিয়ে করবে? কি তুমি আমাকে বিয়ে করবে না? অবশ্যই, কেন করব না? মশা কামড়িয়ে ফুলিয়ে ফেলেছে, আমার আর সহ্য হচ্ছে না। এই বাড়িতে কাজ করতে করতে আমার প্রতিটা হাড় করে ব্যথা হয়ে গেছে, আমি মনে হচ্ছে মারাই যাব। কয়টা মশা বানলা এখানে? ওই যে দেখো গেটের কাছে এখানে দারোয়ানগিরি করতে করতে সারা রাত আমি মশা মারি। এমন মশা কামড়ায়, কামড়াইতে কামড়াইতে আমার তো মনে হয় টাইফয়েড হয়ে যাবে। আবার দারোয়ানগিরি করতে আর ভালো লাগে না। কি সে আবাস কেন? আপু সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ হয়েছে? একবার তো তোর জামাই সিরিজ হতে গেছে, আবার কি হলো? আব্বু আলমগীর আরেকটা বিয়ে করতেছে। তুই তার বউ, তুই থাকতে আলমগীর আবার আরেকটা বিয়ে কাকে করছে? কাকে আবার? যাকে সে বউ মনে করতেছে, মারিয়াকে বিয়ে করতেছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছিস তুই? আলমগীর কেন মারিয়াকে বিয়ে করবে? আব্বু কেন বিয়ে করবে বুঝতেছো না? সে মারিয়াকে মনে করতেছে আমি, তার তো স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। ও মারিয়াকে বলতেছিল এর আগে তো পালায় বিয়ে করছি, এবার আমরা ধুমধাম করে বিয়ে করব। আমি এগুলো সব শুনে ফেলছি আব্বু। আমি বাধা দিছিলাম কিন্তু আমার বাধায় কাজ হয় নাই। আমাকে মারিয়া মনে করে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্বু আম্মু, আমি আলমগীরকে অনেক ভালোবাসি। ও যদি আমার ছোট বোনকে বিয়ে করে তাইলে কিন্তু আমি আত্মহত্যা করব। না রে মা, ভুলেও এমন কথা মুখে আনিস না। আমরা তোর বাবা মা এখনো বেঁচে আছি, আমাদের দুইটা মেয়ের জীবনে এইভাবে নষ্ট হতে দিতে পারি না। শোনো, তোমার 1 কোটি টাকার চিন্তা বাদ দাও। আলমগীর যদি মারিয়াকে বিয়ে করে ফেলে তাহলে আমার 2টা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। শোনো, আমরা আলমগীরের সামনে যাই, পুরো সত্যিটা তার কাছে তুলে ধরি যে আমরা দুজন তার শ্বশুর শাশুড়ি, মাহি তার বউ, মারিয়া তার শালি, আর ওই 2জন ভদ্রমহিলা আর ভদ্রলোক তার কেউ না, একজন দারোয়ান আর একজন কাজের বুয়া। একদম ঠিক বলছো। দরকার হয় জোর করে আলমগীরকে বুঝাইতে হবে যে আমরাই ওর আসল শ্বশুর শাশুড়ি, মাহি তার আসল বউ। কিন্তু ডাক্তার যে বললো আমরা যদি জোর করে আলমগীরকে আমাদের কাউকে চিনাতে যাই তাহলে সারা জীবনের জন্য ওর স্মৃতিশক্তি শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে যাক, কিন্তু আমাদের মেয়েদের জীবন তো আমি এইভাবে নষ্ট হতে দিব না। চল এখনই তাকে বুঝাবো। দেলোয়ার চাচা, জুলেখা চাচি, আমার স্মৃতিশক্তি হারানোর অভিনয় কি ঠিকঠাক হচ্ছে? আরে হইতাছে, মানে একদম ঝাক্কাস হইতাছে। আচ্ছা, আমি যে বড় লোকের অভিনয় করতেছি, স্যারের চরিত্রে অভিনয় করতেছি, ওটা কি হইতাছে? বাবা, এই যে আমি যে ম্যাডামের চরিত্রে অভিনয় করতেছি, আমার অভিনয়টা কি হইতেছে কও না? আরে আপনাদের দুজনের অভিনয় খুব ভালো হইতেছে, দেখে বোঝাই যায় না আপনারা কাজের মহিলা ছিলেন আর দারোয়ান ছিলেন। দেখে মনে হয় আপনারা ম্যাডাম আর স্যার। শুধু মাঝে মধ্যে একটু ওভার অ্যাক্টিং করে ফেলেন আর কি। এতদিন তোমার স্মৃতিশক্তি নষ্ট হয় নাই। তুমি এতদিন যাবত আমাদের সাথে অভিনয় করেছো,
তোমার এত বড় সাহস, আমাকে দিয়ে তুমি দারোয়ানের কাজ করিয়েছো, বসার কামড় খাইয়েছো, সব তোমার সাজানো নাটক। তোমাকে তোমাকে আমি গুলি করব। ইতর, বদমাস, ফটকাবাজ, খারাপ ছেলে আমাকে কাজের বুয়া বানিয়ে এই পুরো বাড়ির কাজ করিয়েছে। দিন রাত আমি মানসিক যন্ত্রণায় ভুগেছি, আমাকে শারীরিক টর্চার করা হয়েছে। তোকে আমি নারী নির্যাতনের মামলায় দিব, তোকে আমি পুলিশে দিব, আর আমি তোকে তালাক দিব। তোর সাথে আমি আর সংসার করব না। তার আগে বল, তুই এত বড় নাটক কেন করছস? প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? মাহি, আমি গ্রামের একজন সহজ সরল ছেলে। ঢাকা শহরে আসছিলাম পড়াশোনা করতে, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে। ভাবছিলাম পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করব, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করব। কিন্তু তুমি সেটা হতে দাও নাই। আমাকে তোমার ভালো লেগেছে, আমার সাথে তুমি প্রেম করতে চেয়েছিলে। আমি তোমার সাথে প্রেম করতে চাই নাই বলে তুমি বলেছিলে যে তুমি মরে যাবা। এরপর আমি তোমাকে ভালোবেসে বিয়ে করি। কিন্তু বিয়ের পর তুমি কি করছো? তোমাদের বাসায় আমাকে ঘরজামাই হিসেবে রাখছো। আমাকে আমার বাবা মায়ের সাথে দেখা করতে দাও নাই, আমাকে গ্রামে যেতে দাও নাই, আমাকে একটা বন্দি জেলখানার মধ্যে আটকে রাখছো তুমি। আর এই যে তোমার বাবা মা, কথায় কথায় আমাকে, আমার বাবা মাকে ছোট করে কথা বলতো, আমাকে গরিব চাষাভুষা বলতো। কিন্তু তুমি কোনোদিন প্রতিবাদ করো নাই। তোমার বাবা মা কাজের মহিলা দারোয়ানের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করত। তারা নীরবে কাঁদত, সে কান্না আমি দেখেছি। তাদের কান্না আমি সহ্য করতে পারিনি মাহি। আর সেই জন্য তোমার বাবা যেদিন আমাকে চেকটা দেয়, সেদিন ওই চেক নেওয়ার পর আমি অ্যাক্সিডেন্টের মিথ্যা নাটক করি। ওই ডাক্তার ছিল আমার বন্ধু। মিথ্যা স্মৃতিশক্তি হারানোর নাটক করি আমি। আমি জানতাম টাকার জন্য তোমার বাবা মা সব করবে। সেজন্য তোমার বাবাকে দারোয়ান আর তোমার মাকে কাজের মহিলা বানিয়ে বোঝাতে চেয়েছি, কাজের মানুষ দারোয়ান হলে কি হবে? তারাও তো মানুষ। কোনো মানুষকে অপমান করলে তাদের কতটা কষ্ট হয়, কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বললে তাদের কতটা কষ্ট হয়, এটা শুধু বোঝাতে চেয়েছি আমি। দারোয়ান ছোট পেশা, কিন্তু সেই কাজ করা কতটা কঠিন সেটা তোমার বাবা হারে হারে টের পেয়েছে। আর এই যে কাজের মহিলা, যে তোমাদের সবসময় দেখে শুনে রাখতো, রান্নাবান্না করে খাওয়াতো, সেই কাজটা তোমার মাকে দিয়ে করিয়ে আমি বোঝাতে চেয়েছি উনি যে কাজটা করতেন সেটা কতটা কঠিন। আর আমি তোমার ছোট বোনকে কেন আমার স্ত্রী বলেছিলাম জানো? কারণ আমি স্ত্রী হিসেবে ওর মতো সহজ সরল ভালো মেয়েকেই চেয়েছিলাম, যে তার স্বামীকে সম্মান করবে, স্বামীর সিদ্ধান্তকে মূল্যায়ন করবে, স্বামীর বাবা মাকে নিজের বাবা মা মনে করবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যে বিশ্বাস আর ভালোবাসার মধ্যে টিকে থাকে, সেটা বোঝানোর জন্যই আমি এত কিছু করেছি। দেলোয়ার চাচা, জুলেখা চাচি, মারিয়া, তাদের কোনো দোষ নেই। তারা শুধু এতদিন অভিনয় করেছে আমার জন্যই। প্রথমে ওনারা কেউ রাজি হতে চায়নি, আমি ওনাদেরকে জোর করে রাজি করিয়েছি, কারণ এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। স্যার, এতদিন ধরে আমি আপনার বাড়ির গেটের দারোয়ান। আপনার বাড়ির জান মাল সব নিরাপত্তার দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু আপনি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতেন, আমারে উষ্টা লাথি দিতেন। আমার খুব কষ্ট হতো স্যার, আমি নীরবে কাঁদতাম। বিশ্বাস করুন স্যার, আমি কাঁদতাম আর ভাবতাম আপনি যদি কোনোদিন আমার এই কষ্টটা বুঝতেন, শুধুমাত্র আপনারে আমার এই কষ্টটা বোঝানোর লেগেই আমি জামাইয়ের কথা রাজি হয়েছি। ম্যাডাম, ছোট্টকালে মা বাবা সব মরে গেছে, আপনি গো বাড়িতে কাম করতে আসছি, তখন আপনার আমি বইয়ের মনে করেছি। আর স্যার আমার নিজের ভাই মনে করছি। আর আপনার মাইয়া মারিয়া রে আমার নিজের এ মনে কইরা মানুষ করছি, অগরে লালন পালন করছি, অগরে খাওয়াইছি, পড়াইছি, এই সংসারের সবকিছু দেখাশোনা করছি। আপনারা আমার নিজের আপন বোন মনে করছি, কইরা আপনার সেবা যত্ন করছি, আপনার সংসারটা আগলায় রাখছি।
সমস্ত কাম করছি, কিন্তু ম্যাডাম আপনি আমার কখনো আপন মনে করেন নাই, আপনি কখনো ভাবেন নাই আমি আপনার পরিবারের কেউ। ম্যাডাম আমার তো কোনো পরিবার নাই, আমি ভাবছিলাম আপনারাই আমার পরিবার। আপু, আমিও দেখতাম দুলাভাই তোমার হাজবেন্ড, তারপরও তুমি তাকে ধমক দেওয়া কথা বলো, সব সময় ছোট করে কথা বলো। দুলাভাই গ্রামে যেতে পারতো না, এই জন্য সে তার বাবা মায়ের কথা মনে করে অনেক কান্নাকাটি করতো। সেই কান্না তুমি দেখো নাই, আমি দেখেছি। দুলাভাইয়ের জন্য আমার খুব মায়া হতো। আর আব্বু আম্মু, তোমরা যখন দেলোয়ার চাচা আর জুলেখা আন্টির সাথে খারাপ ব্যবহার করতা, আমার তাদের জন্য অনেক মায়া হতো। কিন্তু কি করব, তোমরা তো আমার বাবা মা। আর আপু, তুমি তো আমার বড় বোন, এই কারণে না তোমাদের কখনো শাসন করতে পারি না। তাই দুলাভাই আমাকে যখনই নাটকটা করতে বলল, আমি রাজি হয়ে যাই। আমি জানি তোমাদের খারাপ লেগেছে, কিন্তু এই ছাড়া না তোমাদেরকে বোঝানোর কোনো উপায় ছিল না। আব্বা, আপনি যে আমাকে 1 কোটি টাকার চেক দিয়েছিলেন, টাকাটা ক্যাশ করে আমি নিরাপদ জায়গায় রেখেছি। আপনার টাকা আমি বুঝিয়ে দিব। আর আমি বুঝে গেছি, তেলে জলে যেমন মিশে না, তেমনি বড় লোক গরিব কখনো এক হয় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি গ্রামে চলে যাব, আমার বাবা মায়ের কাছে। না না আলমগীর, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবা না। দেখো, আমি মানছি আমার ভুল হয়েছে। স্ত্রী হিসেবে তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার এই ব্যাপারগুলো আমার বোঝা উচিত ছিল। তোমাকে জোর করে তোমার মতের বিরুদ্ধে গিয়ে তোমাকে ঘর জামাই রাখা আমার উচিত হয়নি। আমি এখন বুঝতে পারতেছি যে তোমাকে ঘর জামাই রাখাতে শুধুমাত্র তুমি ছোট হও নাই, আমি নিজেও ছোট হয়েছি। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। তোমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে তোমাকে দূরে রেখে আমি অনেক বড় অন্যায় করছি। তাই আমিও গ্রামে যাব, গ্রামে গিয়ে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করব। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমাকে একটা সুযোগ দাও। আসলে বাবাজি, আমি টাকা পয়সার সম্পদের মোহে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি মানুষকে মানুষ বলে জ্ঞান করতাম না। আমার এই যে দেলোয়ার, আমাদের দারোয়ান, তার যে কি কষ্ট, আমি সেটা হারে হারে টের পাইছি। সে সারা দিন রাত আমাদের বাড়ি পাহারা দেয়, চোর ডাকাত থেকে রক্ষা করে। আর রাতের বেলা সে মশার কামড় খায়, তাও সে রাত জেগে আমাদেরকে পাহারা দেয়। আমি যখন দারোয়ানের কাজ করা শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে দারোয়ানের কাজটা আসলেই খুব কষ্টের। আমি মশার কামড় খেয়েছি, সারা রাত জেগে বাড়ি পাহারা দিয়েছি, আমি ঘুমাতে পারি নাই। আমি সব বুঝতে পেরেছি। বাবাজি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন কোনো ছোট পেশার মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবো না। জামাই বাবাজি, এই যে জুলেখা আমাদের কাজের বুয়া, আমাদের জন্য রান্না বান্না করে, থালা বাসন ধোয়া, ঘর বাড়ি পরিষ্কার, আরো কত কি কাজ করে, আমাদেরকে খাওয়ায়, সেবা যত্ন করে, আমাদেরকে ভালো রাখার জন্য। আর আমরা তাদেরকে যখন তখন অপমান করি, ছোট করে কথা বলি, তাদেরকে অবহেলা করি। এটা ভুল, এটা অন্যায়। এই মানুষটা যে কত কষ্ট করে কাজ করেছে, এই যে এতদিন আমি এই কাজ করে বুঝতে পেরেছি যে কতটা কষ্ট করে এই মানুষগুলো কাজ করে। জুলেখা আর দেলোয়ারকে আজ থেকে আমি ফ্যামিলি মেম্বার মনে করব, আমার ভাই বোন হিসেবে মেনে নিব। তুমি আমার মেয়েটাকে রেখে যেও না। আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে, আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনোই জুলেখা, দেলোয়ার ওদের সঙ্গে খারাপ ব্যবহার করব না।
আমাকে তুমি মাফ করে দাও প্লিজ প্লিজ। আব্বা আম্মা, আমার কাছে আপনাদের ক্ষমা চাওয়ার দরকার নেই। যাদের সাথে আপনারা খারাপ ব্যবহার করেছেন, দিনের পর দিন যাদের অত্যাচার করেছেন, সেই দেলোয়ার চাচা জুলেখা চাচির কাছে ক্ষমা চান। আসো ভাই। স্যার বলল তুমি আমার ভাই।